আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হয় কখন, কেন আর কিভাবে? বাংলাদেশে সেনা অভ্যুত্থান হওয়ার আশঙ্কা কতটুকু? এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় এসেছে। তবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের একজনের প্রকাশ্য বক্তব্য থেকে এবার রাজনীতি ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় এসেছে অনেকটা খোলামেলাভাবে। এ নিয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদন তুলে ধরা হচ্ছে। রাজনীতি ও পেশাদার সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর দুটি আলাদা জগৎ হওয়ার কথা, কিন্তু রাজনীতিতে প্রভাব বা রাজনীতি নিয়ে রাজনীতিকদের সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ কেন থাকবে? সমস্যাটা কোথায়? রাজনীতির দুর্বলতা নাকি ব্যর্থতা? এসব প্রশ্ন উঠছে। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধেও সেনাবাহিনীকে ব্যবহারের অভিযোগ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই মনে করেন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর বিরোধ, পরস্পরের প্রতি অসহিষ্ণুতা ও ব্যর্থতার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়নি, ফলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আর সেটাই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা রাখার সুযোগ তৈরি করে। এই পরিস্থিতিকে কিন্তু রাজনৈতিক দলগুলো অস্বীকার করছে না। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বলছেন, রাজনীতিকদের ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে অদক্ষতার কারণে গণতন্ত্র এখনও দুর্বল অবস্থায় রয়ে গেছে। এছাড়া রাজনীতিক ও বিশ্লেষকরা মনে করেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টাও বিভিন্ন সময় দৃশ্যমান হয়েছে। সে কারণে অনেক সময় রাজনৈতিক শূন্যতাও তৈরি হয়েছে, আর সেটাই ভিন্ন সুযোগ তৈরি করে থাকে। দুই দফায় সামরিক শাসন সহ বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা দৃশ্যমান হয়েছে বা প্রকাশ্যে এসেছে। প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় 1975 সালের 15 আগস্ট। এরপর সামরিক বাহিনীর নেতৃত্বের কোন্দলের কারণে কু পাল্টা কু চলতে থাকে। এরই এক পর্যায়ে 75-এর 7 নভেম্বর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, 75-এর 7 নভেম্বর রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক নেতৃত্বের বিপরীতে সামরিক বাহিনীর উত্থান প্রথম দেখা যায়। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেছেন, 7 নভেম্বরই বাংলাদেশের রাজনীতির খোল নঞ্চে পাল্টে দিয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে আসার আগেই সামরিক শাসন জারি করা হয়েছিল। সামরিক শাসন জারি রেখেই তিনি দেশ পরিচালনা করেন। ক্ষমতায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করে রাজনীতিতে নামেন তিনি। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় 1981 সালের 30 মে চট্টগ্রামে নিহত হন সামরিক বাহিনীর কিছু সদস্যের করা ব্যর্থ অভ্যুত্থানে। তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ তখন ওই হত্যাকাণ্ডের ঘটনার পরপরই ক্ষমতা দখল করেননি। তিনি অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের প্রতি সমর্থন জানিয়েছিলেন। ঘটনার 10 মাসের মাথায় 1982 সালের 24 মার্চ ক্ষমতা দখল করেছিলেন জেনারেল এরশাদ। ক্ষমতা দখলের কয়েক মাস আগে থেকেই দেশ শাসনে সেনাবাহিনীর ভূমিকা রাখার বিষয়ে বক্তব্য তুলে ধরে আসছিলেন তিনি। সে সময় রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা দৈনিক বাংলায় এক সাক্ষাৎকারে জেনারেল এরশাদ বলেছিলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রথাগত কোনো বাহিনী নয়। দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষার পাশাপাশি দেশ পরিচালনায় ভূমিকা রাখার সুযোগও দিতে হবে তাদের। এছাড়া 1981 সালের 28 নভেম্বর তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ ঢাকার দৈনিক পত্রিকা ও বার্তা সংস্থার সম্পাদকদের তার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তিনি একটি লিখিত বিবৃতি পড়ে শোনান এবং তার কপি সম্পাদকদের হাতে দেন। পরদিন দৈনিক সংবাদ শিরোনাম করেছিল, ক্ষমতার ভাগ নয়, সেনাবাহিনী গণতন্ত্র নির্মাণে সাহায্য করতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, ক্ষমতা দখলের জন্য জেনারেল এরশাদ এই ধরনের অজুহাত দাঁড় করিয়েছিলেন বা এমন সব বক্তব্য দিয়েছিলেন। দেশের সামরিক শাসনের সময়ই সংবিধানের মৌলিক কিছু বিষয় পরিবর্তন আনা হয়, যে কারণে রাজনীতির চরিত্রই অনেক ক্ষেত্রে পাল্টে গেছে এবং এর নেতিবাচক প্রভাব রয়েছে বলে বিশ্লেষকদের অনেকেই বলছেন। 90-এর সাবেক সামরিক শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে উদারপন্থী ডান বাম সব দলের আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনে রূপ নেয়। জেনারেল এরশাদ তার শাসনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনীকেও মাঠে নামিয়েছিলেন। কিন্তু সেনাবাহিনী আন্দোলন দমনে মাঠে কোনো ভূমিকা রাখেনি। তখন সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খান।
সেনাবাহিনী সে সময় জেনারেল এরশাদের পক্ষে সমর্থন করেনি বা অবস্থান নেয়নি। সে সময়ের সেনাবাহিনীর সেই ভূমিকা নিয়ে রাজনীতিতে আলোচনা হয়েছিল। 90-এর পরে 2007 সালে সেনাবাহিনীর ভূমিকা দৃশ্যমান হয়েছিল। যদিও তখন সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় বসেনি, বেসামরিক লোকদের দিয়ে সরকার গঠন করা হয়েছিল। কিন্তু দেশে জরুরি অবস্থা জারি করা এবং ওই সরকারের সঙ্গে দেশ পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা প্রকাশ্য ছিল। সেই শাসন 11 শাসন বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নামে পরিচিতি পেয়েছিল। ওই সময় বিএনপি, আওয়ামী লীগ সহ বড় দলগুলোর শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হয়েছিল, আর এসব ক্ষেত্রে সেনাবাহিনীর তৎপরতা ছিল দৃশ্যমান। তবে বিভিন্ন সময় যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধেও অনেক ক্ষেত্রে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসনে এ ধরনের অভিযোগ জোরালোভাবে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। ফলে ক্ষমতায় টিকে থাকতে তারা বিরোধী দল ও মত দমনে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে ব্যবহার করেছে। দলটির শাসনে গুম খুন সহ লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে। সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিষয়টিও সুযোগ সৃষ্টির অন্যতম একটি কারণ বলে বিশ্লেষকরা মনে করেন। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের শেষ পর্যায়ে তা দমনে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীকে মাঠে নামানো হয়েছিল। কিন্তু সেনাবাহিনী মাঠে থাকলেও আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখেনি। গত বছর সেই আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন যেদিন হয়, সেদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা হয় এবং সে অনুযায়ী প্রক্রিয়া চলে। 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্যদিকে 5 আগস্ট থেকে 8 আগস্ট দেশে কোনো সরকার ছিল না। এই 3 দিন আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সামলাতে হয়েছে সেনাবাহিনীকে। রাজনৈতিক দলগুলো দাবি করে থাকে তারাও সেনাবাহিনীকে সহযোগিতা করেছে, কারণ বেসামরিক প্রশাসন ও পুলিশ বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেনাবাহিনীর সেই ভূমিকা আলোচনায় ছিল। এছাড়া অন্তর্বর্তী সরকারের যখন 8 মাস হতে চলেছে, গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের একজন হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্য ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আবার আলোচনায় এসেছে। হাসনাত আবদুল্লাহ এখন তাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক। তিনি সম্প্রতি নিজের ফেসবুক পেজে লিখেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের কয়েকজনের এক বৈঠকে পতিত আওয়ামী লীগকে বিকল্প নেতৃত্ব দিয়ে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। ওই বৈঠকে নাগরিক পার্টির আরেক নেতা সার্জিস আলমও ছিলেন। তিনিও বিষয়টা নিয়ে ফেসবুকে পোস্ট দেন। তাতে স্পষ্ট হয় যে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে তাদের সেই বৈঠক হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে হাসনাত আবদুল্লাহর ওই বক্তব্যের পরই তা আলোচনার জন্ম দেয়। জাতীয় নাগরিক পার্টিও রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। বিএনপি ও জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হতে দেখা যায়। সেই আলোচনা এখনো চলছে। বিশ্লেষকদের অনেকে রাজনীতিকদের ব্যর্থতা ও গণতন্ত্রের দুর্বলতাকেই দায়ী করেছেন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে তার সঙ্গে কথা বলেছে বিবিসি। সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের ব্যর্থতার কারণে রাজনীতিতে বিভিন্ন সময় সেনাবাহিনী ভূমিকা রাখার সুযোগ পেয়েছে। ক্ষমতায় থাকা রাজনৈতিক দল যখন গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলে এবং নিজেরা দুর্নীতিতে ডুবে যায়, তখন সুযোগ তৈরি হয়। আরেকজন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার শাহিদুল আনাম খানের সঙ্গে কথা বললে তিনিও একই রকম মন্তব্য করেন। তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ ব্যাখ্যা করেন ভিন্নভাবে। তিনি ক্ষমতা দখলের আগে জেনারেল এরশাদের বক্তব্যকে উদাহরণ হিসেবে টানেন। দেশ পরিচালনায় সাহায্য করার জন্য সেনাবাহিনীকে সুযোগ দিতে হবে বা সম্পৃক্ত করতে হবে বলে বক্তব্য দেওয়ার কয়েক মাস পর জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করার পাশাপাশি মহিউদ্দিন আহমদ বলেন, 1/11 সরকারের সময়ও একই ধরনের বক্তব্য দিয়ে জাতির নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রস্তাব তোলা হয়েছিল। অবশ্য সেটি আর হয়নি। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা থাকলে তা যে দেশের জন্য ক্ষতিকর, সেই বিষয়গুলো তুলে ধরেন বিশ্লেষকরা। মহিউদ্দিন আহমদ বলেন, দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের শুরু থেকেই সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে। দেশটিতে সেনাবাহিনী কখনো নিজেরা ক্ষমতা দখল করেছে, কখনো পেছন থেকে ভূমিকা রেখেছে। ফলে দেশটিতে গণতন্ত্র ও রাজনীতি দাঁড়াতে পারেনি। বাংলাদেশেও সামরিক শাসনের সময় সংবিধানের মৌলিক অনেক বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, যার ক্ষতিকর প্রভাব রাজনীতি সহ সার্বিকভাবে পড়েছে বলে বিশ্লেষকরা বলছেন। তারা মনে করেন, রাজনীতিকদের দুর্নীতি, অনিয়ম সহ ব্যর্থতার কারণে মানুষের আস্থা নষ্ট হয়। তখন সাধারণ মানুষও সেনাবাহিনীর ভূমিকা প্রত্যাশা করে থাকে। কিন্তু এর ক্ষতিকর দিকগুলো সবার বিবেচনায় রাখা প্রয়োজন। রাজনীতিকদের হাতেই থাকা উচিত বলে তারা উল্লেখ করেন।
বিভিন্ন দল অবশ্য অনেক ক্ষেত্রে রাজনীতিকদের দুর্বলতা বা ব্যর্থতার অভিযোগ স্বীকার করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, রাজনীতিবিদদের দুর্বলতা ও অনেক ক্ষেত্রে অদক্ষতার কারণে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনে গণতান্ত্রিক ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। রাজনীতিকদেরই এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন। জামায়াত ইসলামী এবং বামপন্থী কয়েকটি দলের নেতাদের সঙ্গে কথা বললে তারাও বিএনপি নেতার সঙ্গেই সুর মিলিয়েছেন। রাজনীতিকরা অবশ্য বলছেন, তারা যদি ঐক্যবদ্ধ থেকে এগোতে পারেন তাহলে দুর্বলতা কাটিয়ে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দেওয়া সম্ভব, আর সেটা সম্ভব হলে ভিন্ন কিছুর সুযোগ থাকবে না। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মানুষ কখন ব্যর্থ হয়? তখনই ব্যর্থ হয় যখন সে ভালো লাগার কাজটি করতে পারে না। আমরা সচরাচর দেখছি যে একজন মানুষ একটি কাজ করছেন যেটা তার পছন্দের কাজ না, বাধ্য হয়ে করছেন। কিন্তু সেই কাজটি যদি তার পছন্দের হতো, তার আগ্রহের হতো, তাহলে অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে সেই কাজটি করতে পারতেন। সুতরাং সফল হতে হলে আপনার যে কাজটি ভালো লাগে সেই কাজটি করুন। সেই কাজটি সফল করতে নিরন্তরভাবে ধ্যানমগ্ন বকের মতো লেগে থাকুন। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।